ইউনূস কোন চৌধুরী ভাই, খাইরা ভালামো তাদের আমরা, পালাতে দেব না আমরা। এরা তো জানে যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন করতে পারবে না, তাই তারা জল ঘোলা করতেছে আওয়ামী লীগ। এরা আস্তে আস্তে কয়েকদিন পরে কি বলবে জানেন, মাপ চাবে আওয়ামী লীগের কাছে। তারা যদি মনে করে বাংলাদেশের সংবিধান গণিমতের মাল, তারা যদি মনে করে, আলী রিয়াজরা যদি মনে করে, ডক্টর ইউনূস যদি মনে করে, আমার ভাবির পোলারা যদি মনে করে যে এটা গণিমতের মাল সংবিধান আর বাংলাদেশ, অস্তনালিয়া দেশে আমরা ছাড়বো না। বাংলাদেশের জনগণকে তো আলী রিয়াজ ভুলে গেছে যে এরা লেংটি মেরে, মালকসা মেরে, সেন্টো গেঞ্জি গায়ে দিয়ে, মাথায় গামছা বেঁধে কিন্তু এই দেশ স্বাধীন করছে। কেউ যদি মনে করে শুধুমাত্র ভারতের বাহিনী, ভারতের লজিস্টিক সাপোর্ট দিয়ে স্বাধীনতা ভুল, তাহলে তো রোহিঙ্গারাও দেশ স্বাধীন করতে পারতো। এত সস্তা না। তো আলী রিয়াজের মায়ের ভাতার যে যারা ছিল নিয়াজি, তারা কিন্তু 93,000 সৈন্য নিয়ে হাত পা উপর দিক তুলে তারপর কিন্তু পালাইছে ভারতের জেল কেটে। আলী রিয়াজদের আবার পালাতে হবে না। আজকে ইউনূস বলছেন যে আওয়ামী লীগ যদি এসে ক্ষমা চায়, ভুল স্বীকার করে, তবে তাকে ইয়ে করা সম্ভব। হ্যাঁ, তারপরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে সাহস থাকলে হাসিনার জয়, এরা দেশে এসে কথা বলুন। আপনি তাদের বলেন যে শেখ হাসিনা কার কাছে ক্ষমা চাই? ইউনূসের কাছে। ইউনূস কোন চৌধুরী ভাই? ইউনূস কে? এখন যদি বলি দীপজল ভাই, তুই কাঠা, তুই বে কাঠা, তুই ইউনূস কাঠা, তোর কাছে মাপ চাইবে? শেখ হাসিনা ভুল করে তাহলে বাংলাদেশের জনগণের কাছে ক্ষমা চাইবে। আমি শেখ ফরিদ যদি রাজনৈতিক কারণে ভুল করি, জনগণের কাছে তুই ইউনূস কে? তুই ইউনূস বে কে? তুই আলী রিয়াজ কে? আর কি কি নাম বলেন না, আরো বলেন তুই একটা নাম বলেন, কারা কারা কি বলছে? জাহাঙ্গীর কে? জাহাঙ্গীর কে? আমি তো বুঝতে পারছি জাহাঙ্গীরটা কে। ওই যে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের যে সংগঠন আছে বলেন, আমি ভাবছি আপনার কালা জাহাঙ্গীর, আমি ভাবছি আপনার কালা জাহাঙ্গীরের কথা কইতেছেন। এটা পুরোটা এসের অফিস হয়ে গেছে কিন্তু। শুনেন, কালা জাহাঙ্গীর যে ক্লিন শেভ বাংলাদেশ। শুনেন, এরা করতেছে কি জানেন? এরা তো জানে যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন করতে পারবে না, তাই তারা জল ঘোলা করতেছে আওয়ামী লীগ। এরা আস্তে আস্তে কয়েকদিন পরে কি বলবে জানেন, মাপ চাবে আওয়ামী লীগের কাছে। বরং ডক্টর ইউনূসকে বলেন, এই কালা জাহাঙ্গীর নাকি টাকলা জাহাঙ্গীর নাকি যে কপাল স্টিকার মারা, ওকে বলেন যে ওরা যেন জনগণের কাছে মাপ চায়, তারাই দেশে অন্য প্রভু রাষ্ট্রের দালালি করতে আসছে। কিন্তু জনগণ মাফ, আওয়ামী লীগ মাফ করতে পারে। আওয়ামী লীগ মাফ, শেখ হাসিনা যেহেতু নীলকণ্ঠ বাকি, আমাদের বঙ্গবন্ধু গবেষক ওনার কাছে গেলে যেহেতু বঙ্গবন্ধু গবেষক ক্ষমা করে দেওয়ার মতো তার মান্যসাদ আছে, কিন্তু বাংলাদেশের জনগণ চলতেছে কি একটা ঘটনা চলতেছে। গতকালকে সেনাবাহিনী প্রধান সাভার ক্যান্টনমেন্টে উনি বলেছেন সেনাবাহিনী জনগণের পক্ষে থাকবে। সেনাবাহিনী কেন জনগণের পক্ষে নাই? শুনেন, ঠাকুর ঘরে কে রে, আমি কলা খাই নাই। বাংলাদেশের সেনাবাহিনী শুনেন, সবসময় বাংলাদেশ আর পাকিস্তানের সেনাবাহিনী ভোটের বিরুদ্ধে থাকে। বিসমিল্লাহির রহমানির রহিম, আমি এসে গেছি, আপনাদের খালু শ্বশুর, আপনাদের মেয়ের জামাই, আপনাদের খালু, আপনাদের ভাতিজা চলে আসছি বলে। আবার সেনাবাহিনী এর 7-9 বছর ছিল। আবার এইখানে সেনাবাহিনী কি করেছে 5ই আগস্ট জুলাই সন্ত্রাসীদের সাথে আমরা দেখেছি। তো সেনাবাহিনী কবে বাংলাদেশের গণতন্ত্রের পক্ষে ছিল? বিটলামি করার জায়গা হয় না, এই করার জায়গা হয় না। যারা বাংলাদেশের ছাত্র রাজনীতির সাথে সম্পৃক্ত বা রাজনীতির সাথে সম্পৃক্ত একটা মানুষ আমাকে বললেন যে, এমনকি বিএনপির লোক বলুক সেনাবাহিনী গণতন্ত্রের পক্ষে বলুক। আপনি খেয়াল করেন, জামাত কিন্তু বলেছিল যে বাংলাদেশে 2টা সংগঠন আছে যারা দেশপ্রেমিক, একটা হলো জামাত আর হলো সেনাবাহিনী। মানে বুঝতে পারছেন তো? চোরে চোরে হালি, এক চোরে হাঙ্গা করে আরেক চোরে শালি। কি সুন্দর মিল দেখছেন তো? মানে বোঝা গেল বাংলাদেশে জামাতে ইসলাম আর সেনাবাহিনী ছাড়া সবাই বাংলাদেশের পক্ষে, গণতন্ত্রের পক্ষে। সেনাবাহিনী বাংলাদেশের পক্ষে আবার বিশ্বাস করতে হবে, মানে শিয়ালে মুরগির পক্ষে, শিয়ালে মুরগের পক্ষে, এটা আমার বিশ্বাস করতে হবে। তাহলে বুঝে আজকে দেশের এই অবস্থা। যারা ম্যাজিস্ট্রেসি পাওয়ার, সেনাবাহিনী তো আছেই, ম্যাজিস্ট্রেসি পাওয়ার নেওয়ার পরেও মানুষের বাড়ি ভাঙে, মানুষের গাড়ি ভাঙে, রেপ হচ্ছে। আপনি কি জানেন বাংলাদেশের মধ্যে কিরকম অগণিত রেপ হচ্ছে? সরাসরি গুলি করে মেরে ফেলে পত্রিকা অফিস পুড়ে দেয়, মানুষকে কথা বলতে দেয় না। ম্যাজিস্ট্রেসি পাওয়ার থাকার পরেও তারা বুঝি গণতন্ত্রের পক্ষে। আর হঠাৎ করেই বাংলাদেশ সেনাবাহিনী গণতন্ত্র প্রেমী হয়ে গেল কেন? তাহলে বলেন, আমাকে নিরাপত্তা দিতে, আমি ইলেকশন করি, বলেন তো দেখি, দেয় কিনা? বলেন আওয়ামী লীগের যাবেন, আমি তো আওয়ামী লীগ করি না, তাই না? আমি তো আওয়ামী লীগ করি না। তাহলে বলেন আমি শেখ ফরিদ স্বতন্ত্র ইলেকশন করি, দেখি দেয় কিনা? কেন ভয় কিসের? এত গণতন্ত্র প্রেমী আওয়ামী লীগকে তো দেয় না। যারা মুক্তিযুদ্ধের পক্ষে একটা লোককে নির্বাচন করতে দিতেছে তারা, এরা গণতন্ত্রের পক্ষে থাকলে 32 নম্বর বাড়ি ভাঙ্গে কেমনে? এরা গণতন্ত্রের পক্ষে থাকলে সংবিধান তেরি বেরি করে কেমনে?
এরা এরা গণতন্ত্রের পক্ষে থাকলে মুক্তিযুদ্ধ নিয়ে এই সমস্ত কথা বলে কেমনে? এরা গণতন্ত্রের পক্ষে থাকলে পাঠ্য বই থেকে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ বাদ যায় কেমনে? এরা পক্ষে থাকলে বাংলাদেশের আইন শৃঙ্খলার এত অবনতি কেন? আমি আপনাকে বলি, এ পর্যন্ত বাংলাদেশের একটা লোক বলতে পারবে যে বর্তমান সরকারের সময়, তথাকথিত এনজিওগ্রাম আদম ব্যবহার সরকারের সময় যে আইন শৃঙ্খলার অবনতি ঘটেছে, সবচেয়ে খারাপ সরকারের সময় এরকম ছিল কিনা? কোন আমলে এত খারাপ সম্পর্ক, এত খারাপ পরিস্থিতি ছিল না। এটা তো আমাদের চোখে দেখা জিনিস। জামাতিরা যে মিথ্যুক, সেনাবাহিনী যে বদমাইশ। আমি তো বলেছি মোল্লা আর মিলিটারি বাংলাদেশের কোনোদিনই মুক্তিযুদ্ধের পক্ষে ছিল না। মোল্লা আর মিলিটারি, আমি স্ট্রেট বলি, আমি একেবারে, আমি তো চাচালো ওই আমার কে আমারে পছন্দ করলো কে করলো না, ইট ডাজন্ট ম্যাটার। আমাকে, আমি ডক্টর হুমায়ুন আজাদের চেলা, সোজা ভাষায় বলি। তিনি বলেছেন সমালোচনা করো, আসমানের উপর হয়ে আর জমিনের নিচে হইক, সমালোচনা করতে হবে। যদি দেশের মঙ্গল চাও, জনগণের মঙ্গল চাও, মানুষের মঙ্গল চাও, মানবতার মঙ্গল চাও, সমালোচনা করতে হবে, জারি রাখতে হবে। আমি বলেছি স্পষ্ট, মোল্লার মিলিটারি, স্পষ্ট বলেছি, বারবার বলেছি, মোল্লার মিলিটারি কোনোদিনই বাংলাদেশের গণতন্ত্রের পক্ষে ছিল না। 11 তারিখ রাত 11:59 পর্যন্ত আমি নিশ্চিত নির্বাচন হচ্ছে না, এটা বলে আসছি। আপনার পক্ষে কথা বলতেছি কিন্তু। হ্যাঁ, আমি আশ্চর্য হয়ে যাচ্ছে। আমার ভাবির পোলারা, তারপরে আমার ভাবির পোলাদের খালু, এই যে সাদা শকুন শফিক, সে আমার পক্ষে কথা বলতেছে। ডক্টর ইউনূস, তারপরে যে আমাদের বঙ্গবন্ধু গবেষক সৈয়দ মনসুর সাহেব বললেন, লম্পট আলী রিয়াজ। আপনি একটা জিনিস খেয়াল করেন, সরিষাবাড়ির মানে জামালপুর সংসদীয় আসনে, সরিষাবাড়ি আসনের এমপি ছিলেন ডাক্তার মুরাদ হাসান। তিনি শুধু একটি নারীকে ফোনে হুমকি দিয়েছিলেন বা তাকে কুপ্রস্তাব দিয়েছিলেন এবং হুমকি দিয়েছিলেন। এটা ফাঁস হয়ে যাওয়ার পরে তার 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 জাননি টানাটানি, তার নেতৃত্ব গিয়েছে। এমনকি উনি তো আমার, যেহেতু আমার সরিষাবাড়ির, আমি তো জানি, তার সাধারণ সদস্য পদ, প্রাথমিক সদস্য পদ পর্যন্ত বাতিল হয়ে গেছে। তার মন্ত্রিত্ব গিয়েছে, দেশে থাকতে পারেন নাই, 1 বছর তো তিনি জনসমকক্ষে আসতে পারেন নাই। এমনকি তিনি পালিয়ে যেতে চেয়েছিলেন কানাডা, সেখান থেকেও তাকে ফিরে আসতে হয়েছে বাংলাদেশে। আওয়ামী লীগ তাকে একেবারে কানাডায় কারা মেইল করেছিল বিষয়টা নিয়ে, কানাডার ইমিগ্রেশন তাকে আর ঢুকতে দেয় না সেটা। প্লাস হচ্ছে যে চ্যানেলটা, বাংলাদেশের যে টেলিভিশন চ্যানেলটা ওই নারীকে তার কাছে পৌঁছানোর চেষ্টা করেছিল, সেই টেলিভিশন চ্যানেলটা এখন ইউনূসের অতিশয় ভক্ত কিন্তু। ইন্টারেস্টিং, ধন্যবাদ তথ্যটি দেওয়ার জন্য। তাহলে দেখেন, একটা নারীকে শুধু সে কুপ্রস্তাব দেওয়ার জন্য বা প্রেশার দেওয়ার জন্য ফোনে এত কিছু করতে গেল, কোন সময় যখন আওয়ামী লীগের সরকার, এমনকি তিনি এমপি এবং খুব ডাকসাইটে এমপি ছিলেন, 2 বার প্রতিমন্ত্রী ছিলেন, তার বাবা আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ছিল মতিউর রহমান তালুকদার। সেই ব্যক্তিটি তার অস্তিত্ব বিলীন হয়ে গেল বলতে গেলে প্রায়, এমনকি তিনি শেষে নমিনেশন পেলেন না, তাই না? আমাদের সরিষাবাড়ি ঘটনা, এটা আমি সাক্ষী, চাক্ষুষে। আর এখন আলী রিয়াজ লম্পটই শুধু করে নাই, তাকে শুধু প্যাটি বানায় নাই, তাকে এখন জেলে তুলছে, কেউ কেউ বলে গুম করে ফেলেছে। একটা টু শব্দ নেই, মিডিয়া টু শব্দ নেই, এম্বাসিদের টু শব্দ নেই, পত্রিকার টু শব্দ নেই। এমনকি এই ডাস্টবিন শফিক প্রথমে বিবৃতি দিল, লম্পট এই গুম, নারী গুমের মানে যে খলনায়ক, তার পক্ষে বিবৃতি দিল। এটা সে পারে না, নাম্বার 1। আজব বিষয়, আমরা যখন এই ডাস্টবিন শফিক গয়ে বলছে নাতি না, গয়ে বলছে দাদা, সে এত সুন্দর মিথ্যা কথা বলে। গয়ে বল যদি পাইছে থাকতো, পায়ে ধরে চুমা খাইতো আর বলতো, বাবা রে, তুই যদি হিটলারের সাথে থাকতি তাইলে আজকে পৃথিবী আরো তোরা ভালো করে চিনত। মানে গয়ে বল তার শিষ্যত্ব গ্রহণ করতো এই ডাস্টবিন শফিকের। উনি যখন এই আলী রিয়াজ নাকি খালি রিয়াজ এই লম্পট বদমাইশটার পক্ষে বিবৃতি দিল, তার 24 ঘন্টা না যেতেই আমাদের মহা উপদেষ্টা আদম ব্যাপারী ওরফে সুদখোর মহাজন, তিনি বিবৃতি দিয়ে বসলেন। আচ্ছা, ধরেন আমার নামে কোনো ক্লেম আসলো যে ফরিদ এই কাজটা, এই অপরাধটা করেছে, আপনি তো সেটা বিবৃতি দিতে পারেন না, আপনি সেটা নিয়ে আলোচনা সমালোচনা করতে পারেন, আমার পক্ষে বিবৃতি দিতে পারেন না। আপনার সাথে যত সম্পর্কই থাকুক, আপনি হয়তো তখন বলবেন এটা তো হওয়ার কথা না, তাহলে ফরিদের কাছে শুনি, শেখ ফরিদ আমাদের সামনে আসুক, সে বিবৃতি দেখ। কিন্তু আপনি আমার পক্ষে বিবৃতি দেওয়া শুরু করলেন, এটা তো হবে না। চারিত্রিক সনদ দেওয়া হচ্ছে ওয়ার্ড কমিশনার অথবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার, এরা কিন্তু বাংলাদেশে এনে চারিত্রিক সনদ দেয় কিন্তু। এখন চারিত্র সনদ একটু হয়েছে, অ্যাডভান্স হয়েছে, একটু প্রমোশন হয়েছে। এখন ডাস্টবিন শফিক দেয়, মানে ইউনূসের কেরানিও দেয় এবং ইউনূস সাহেব দেয়। এই আলী রিয়াজ
জাসদি সাহেব, জাসদ মানে কি? জাসদের একটা বৃহত্তর অংশ বাংলাদেশ বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী এবং তীব্র ভারত বিরোধী। এদের কাজই ভারত বিরোধিতা করা। বঙ্গবন্ধু চিঙ্কু বামের আর কি, চিঙ্কু বামের 3 কাম: ভারত, বঙ্গবন্ধু এবং আওয়ামী লীগের বদনাম। এছাড়া তাদের কোনো কাজই নাই। আপনি আমাকে একটা চিঙ্কু বাম দেখান যে এই 3টার বাইরে তারা কোনো কাজ করে। এই 3টার বাইরে তারা যাবেই না। এই 3টার উপরে তাদের ইমান, তাদের আর কোনো কাজই নাই। আলী রিয়াজ তো সেই লোক। তার উপর আবার তিনি অন্য দেশের নাগরিক, তিনি প্রকাশ্য অন্য দেশের নাগরিক। বাংলাদেশে আসছেন সংবিধান বদলাতে। সংবিধান কি আলী রিয়াজের বাবা, আলী রিয়াজের মায়ের ভাতারের? এত সস্তা, অত নালী আদেশের না। আলী রিয়াজের বাবার ক্ষমতা নাই। হা ভোট, না ভোট, খা ভোট, যা ভোট, যাহা মন চায় তাহা ভোট দেয়। বাংলাদেশের জনগণ যারা আছে না, একেবারে ফাইরা ফেলবো। সোজা কথা বললাম, জামালের ভাষা। আলী রিয়াজের বাবা যদি পারে না ভোট, খা ভোট, হা ভোট দিয়ে আসুক। এই সমস্ত ভোট, এই সমস্ত নির্বাচনকে আমরা থোড়াই কেয়ার করি। এটা আমাকে একজন ভারতীয় বলেছে যে ভারতের নারীরা যদি পেশাব শুরু করে বাংলাদেশে বন্যা হয়ে যাবে। এই কথাটা আমি বলতে চাই নাই। ভারতে ক্রিকেট খেলতে যাবে না, আমার আম্পায়ার পাঠায়। বিটলাইমের একটা সীমা আছে। ভারতের এত কিছু খারাপ, ভারতের পিএস ছাড়া চলে না। ভারতের এত কিছু খারাপ লাগে। জয়শঙ্কর সাহেব যখন আসছিলেন বিনা ভিসায় বাংলাদেশের আকাশপথ, তার কপ্টার নিয়ে, তার পরিবহন নিয়ে তিনি চলে আসলেন। একটা লোকেরও তো একটা বদবয় ত্যাগ করতে দেখলাম না, ভারত বিরোধী একটা স্লোগান দিতে তো দেখলাম না। মনে আছে জিয়াউর রহমান ক্ষমতায় থাকতে ভারতের প্রধানমন্ত্রী এই দেশে আসছিল, সাথে সাথে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে যত আরবি ক্যালিওগ্রাফি সব সরাই ফেলছিল, সব সরাই ফেলছিল। এত ভারত বিরোধী। জিয়াউর রহমান সবচেয়ে বড় ভারত বিরোধী। ভারত যখন আসছিল তখন ক্যালিওগ্রাফি সরাই ফেলছিল। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমরা ওই মোল্লাদের কথায় এয়ারপোর্ট থেকে লালনের ভাস্কর্য সরাইছিলাম। এটা আমাদের জন্য বড় দুর্ভাগ্য। যাই হোক, আমার ভাবির পোলার নির্বাচন এই জন্য চায় না, কারণ যদি নির্বাচন হয়ে যায় বেকার হয়ে যাবে। আবার লোকাল বাসে চড়তে হবে, আবার মেসে থাকতে হবে। যদি তারা টাকাগুলো নিয়ে পালায় যাইতে না পারে, জলে জলে স্থলে অন্তরিক্ষে ইন্ডিয়া, ভারত, তবে তারা তখন বলবে কি জানেন, ফতোয়া দিবে জান বাঁচানো খরচ। দেখবেন এরা সব আওয়ামী লীগের যদি 10,000 পালায় থাকে, তাহলে এই জামাত বিএনপির 1 লক্ষ লোক মিনিমাম পালাবে ভারতে। লিখে রাখেন আমার কথা। এটা হলো তাদের ভারত বিরোধিতা। হারজিস মলম, আক্তার ফাক্তার, মানে এদের টুপি দেখে আমার খুব মজা লাগছে, বুঝতে পারছেন? মানে এরা টুপি আসলে ইনুসও, কিন্তু এরা পড়ছে গোল টুপি, আর এদের দাদা পড়ছে হলো চোখা টুপি, কিস্তি সাদা টুপি। মানে মিলটা দেখছেন তো? মানে ইলেকশন আসলে টুপি পরা শুরু, আসলে টুপি পরা নাই, টুপি পরাইতে চাইতেছে। আমি যে প্রশ্নটা সুজাত মনসুর সাহেবকে করেছিলেন, আমি ওটা নিয়ে 30 সেকেন্ড একটু বলবো। সেটা হলো, ফেলানির ভাইরে যে চাকরি দিল, সে নাকি আলাদা শপথ নিচে বর্ডার রক্ষা করবে। তো বার্মাতে যায় না কেন? ওই যে বার্মা সীমান্তে যে গোলাগুলো যায় না কেন? রসাটারা তো মরুদনে যায় না কেন? ও, ভারত নাম শুনে জোশ আসে, ভারত নাম শুনলে খুব জোশ আসে। ওইখানে কালকে যে গোলাগুলি করলো, পরশুদিন, এই যে একজন শিশুরকে গুলি, সে কেউ বলে মারা গেছে, কেউ বলে আইসিউতে, ওনে যায় না কেন? ফেলানির বাইরে পাঠান। ফেলানির ভাই না শুধু, যারা ফেলানির নিয়ে শাহবাগে লাফালাফি চিকরা চিকরি কুদাকুদি করেছে আওয়ামী লীগের আমলে, এদের আর যায় না কেন বার্মা সীমান্তে? বার্মা বিরুদ্ধে জেহাদ করে না কেন? এখন গজায় বার্মা করে না কেন? এত মুরত। আমরা এগুলা জোর বুঝি, ভণ্ডামিটা বুঝি। অর্থাৎ তাদের বেদনা, ভারত মুক্তিযুদ্ধে আমাদের সহযোগিতা করছে, এই বেদনা তারা ভুলতে পারে না। ওই মুরগি চোর, গরু চোর সীমান্তে গিয়ে মারা যাবে, তেল চোরা, চিনি চোরা, এদেরকে যায় চাকরি দিবেন বিডিআর এর, তাদের আত্মীয় স্বজন। ফাইজলামি করার জায়গা পান না। তাহলে এরা বর্ডারে যাবে ফেলানির। তাহলে বাংলাদেশে তো প্রতিদিনই তো 5 জন করে নাকি মারা যায়, গরু চুরি করতে গিয়ে, মুরগি চুরি করতে গিয়ে, চিনি চুরি করতে গিয়ে, ফেন্সিল থেকে। সবগুলো বাইরে চাকরি দিবে, দেখ না কেন? বিজেপিতে চাকরি দেখ, আমরা চাই ওগুলোর দেখ, তাড়াতাড়ি দেখ, এটা বিডিআর রক্ষা করুক। ওই ফেলানির ভাই আরো বেশি চোরা কারবারি করবে, ভারতের টাকাবে, ওইলে আমরা জানি। এইসব কথাবার্তার মাঝে মামুনুল হক হঠাৎ করে এই কথা বলবে কেন? তার লাশের উপর দিয়ে আওয়ামী লীগ আসতে হবে। মামুনুল হক তো আওয়ামী লীগ তার লাশের উপর আসবে কেন? মামুনুল হকের তো পাড়ায় পেটে পাড়াতে পাবলিক গুবের করে ফেলবে। আওয়ামী লীগ মামুনুল হকের মতো একটা অসভ্য ইতরের লাশকে আওয়ামী লীগ কেন যাবে ওর উপর দিয়ে? এরকম একটা জঘন্য অপবিত্র লোক, এরকম অসভ্য ইতর লোক। আরে ভাই, ওই লাশটার উপর দিয়ে যাওয়া যায়, যে লাশটার মিনিমাম যোগ্যতা, তো কোনো যোগ্যতাই নাই। ও নিজে ও এটা কেন বলতেছে? ভয়ে বলতেছে। কারণ কি জানেন? ও তো হলে হেফাজতে পাকিস্তান, ওর দলের নাম তো ইসলাম, ওর তো আসলে ওই খেলাফত মজলিস লেগে আসলে দলের নাম হেফাজতে পাকিস্তান, যদিও নাম রেখেছে হেফাজতে ইসলাম। হেফাজতে ইসলাম নাম দিছে এই জন্য যে যদি হেফাজতে পাকিস্তান লেগে, তাহলে বাংলাদেশের পাবলিক তো পিএল দিয়ে সব বঙ্গোপসাগরে পাঠাবে। আর ওই যে আপনারা দুইজন যে কথাটা বলেন, সেই কথাটা আমিও বলি। বাংলাদেশ 1971 সালে একটা মৌলবী আছে যে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে ছিল, মামুনুল এরা তো ভয় পাবেই।
মামুনেরা তো আগে বলেছিল, মামুনেরা আব্বারা বলছিল কিয়ামত পর্যন্ত পাকিস্তান থাকবে। মাশাআল্লাহ 25 বছর টিকে নেই, বুঝতে পারছেন? এরা বলে যে আল্লাহই নাকি সবকিছু করে, শাসন ক্ষমতা দেয়। তো শেখ হাসিনা তো 17 বছর আল্লাহই রাখছিল, ওইটা বললে আমার মুখটা তখন বেঁকা হয়ে যায়।